অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে? পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? প্রধানমন্ত্রীর জন্য বিপজ্জনক সংকেত। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম দেখে যারা আনন্দে গামছা বেঁধে নাচছেন, তারা কি আসলে জানেন কোন আগুনের উপর দাঁড়িয়ে তারা উৎসব করছেন? এটা কি সত্যি কোনো সম্মান, নাকি এটি একটি পলিটিক্যাল ডেথ ওয়ারেন্ট? যে জয়শঙ্করজির সামনে ওই প্রথম প্রস্তাবটি তুলে যে জুতোটা খেয়েছেন খলিলুর রহমান, সেই জুতোটা খাওয়ার কথা বারবার দেশে গিয়ে উনি মুখ ফুটে বলতে পারেননি, তাই এদিক ওদিক করে কাটিয়ে গিয়েছেন। এবং খুব শীঘ্রই এই সরকারের পতন হতে যাচ্ছে। সংসদে যেভাবে রুমিন ফারহানা এবং সেই সাথে আজকে কিন্তু হাসনাত আবদুল্লাহ তিনিও এই সরকারের সমালোচনা করেছেন তেলের দাম বৃদ্ধি নিয়ে, সংসদ তো পুরোই কাঁপিয়ে ফেলেছেন। এবং টাইম ম্যাগাজিনের একটা প্রতিবেদনে জনাব তারেক রহমানের নাম রয়েছে। নাম কেন দেওয়া হলো? এটা কি তারেক রহমানের ভালোর জন্য? না, মোটেও ভালো না। অশনি সংকেত, খুবই ভয়ঙ্কর অবস্থাতে পড়ে যাবে হয়তো বা এই সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেন আমি এই কথাগুলো বলছি? ভিডিও ইন্ট্রো দেখি বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে রাজনীতিতে কি চলছে? যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, আপনাদের দেরি করাবো না, আমরা চলে যাবো ভিডিওর মূল অংশে। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রধানমন্ত্রীর জন্য বিপজ্জনক সংকেত। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম দেখে যারা আনন্দে গামছা বেঁধে নাচছেন, তারা কি আসলে জানেন কোন আগুনের উপর দাঁড়িয়ে তারা উৎসব করছেন? এটি কি সত্যি কোনো সম্মান, নাকি এটি একটি পলিটিক্যাল ডেথ ওয়ারেন্ট? ইতিহাসের পাতা উল্টে দেখুন, এই টাইম ম্যাগাজিন যাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে তাদের পরিণতি হয়েছে ধ্বংসাত্মক। শেখ হাসিনা থেকে সাদ্দাম হোসেন, গাদ্দাফি থেকে কেনেডি, টাইমের প্রচ্ছদে আসা মানেই যেন ক্ষমতার মসনদ থেকে পাতালে পতন। কিন্তু এর কারণ কি? আজ আমরা উন্মোচন করব পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর সেই ভয়ঙ্কর দাবার চাল, যা তারেক রহমানকে এক বিশাল পতনের দিকে ঠেলে দিচ্ছে। শুরুতেই নিরপেক্ষতার খাতিরে সেই দিকটি দেখা যাক, জানিয়ে বিএনপি সমর্থকরা আজ উচ্ছ্বাসিত। দীর্ঘ 17 বছরের নির্বাসন, লন্ডনের সে নির্বাসিত জীবন থেকে এক নিঃসঙ্গ লড়াই শেষে তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে টাইম ম্যাগাজিন তাকে লিডার ক্যাটাগরিতে স্থান দিয়ে তার রাজনৈতিক লড়াই এক আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি মাত্র 2 মাসের ব্যবধানে বাংলাদেশে প্রশাসনিক স্বচ্ছতা ফেরানোর চেষ্টা করছেন। কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। তারা বলছে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে গতিশীল করার স্বপ্ন দেখছেন। একজন নেতার জন্য এর চেয়ে বড় আন্তর্জাতিক সার্টিফিকেট আর কি হতে পারে? কিন্তু এই কিন্তু শব্দটার ভেতরে লুকিয়ে আছে আসল রহস্য। এখন আসা যাক পর্দার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যে। টাইম ম্যাগাজিনের নাম আসা মানে কি সত্যি খুশির কিছু? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। টাইম ম্যাগাজিন এমন একটি কুফা বা অভিশাপ যা বড় বড় একনায়ক আর নেতাদের পতনের আগে তাদের আকাশে তুলে দেয়, তারপর সজোরে মাটিতে আছাড় মারে। এই তালিকায় প্রথমেই আসবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। 2023 সালে এই টাইম ম্যাগাজিনই শেখ হাসিনাকে প্রভাবশালী হিসেবে তুলে ধরেছিল। ফলাফল কি হলো? 2024 সালে তাকে শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়েও পালাতে হলো। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার অভিজ্ঞতাও সুখকর নয়। 2006 সালে এই ম্যাগাজিনে তার নাম আসার পর থেকে তার রাজনৈতিক জীবনে বিপর্যয়ের কালো মেঘ নেমে আসে। জীবনের শেষ দিনগুলো পর্যন্ত তিনি সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি। ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময় জেল জুলুম ছিল তার নিত্যসঙ্গী। বাকি বিশ্বের অন্যান্য নেতাদের দিকে তাকালে একই চিত্র দেখা যায়। সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, এমনকি জুলফিকার আলী ভুট্টো, এই নেতাদের প্রত্যেকের নাম যখন টাইমে এসেছে তার কিছুকাল পরেই তাদের করুণ এবং মর্মান্তিক পরিণতি বিশ্ব দেখেছে। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রে পতন হয়েছে এই জাতীয়তাবাদী নেতাদের। তাহলে প্রশ্ন জাগে, পশ্চিমা এই মিডিয়াগুলো কি আগে থেকেই জানে কার পতন আসন্ন? তারা কি সম্মান দেওয়ার আড়ালে আসলে কোনো নেতার পতনের কাউন্টডাউন শুরু করে দেয়? আমাদের মনে রাখতে হবে, পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো কখনো বিনা স্বার্থে কাউকে প্রমোট করে না। তারেক রহমানকে যখন তারা প্রভাবশালী বলছে তখন বুঝতে হবে এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক এজেন্ডা আছে। তারা হয়তো এমন এক পরিবেশ তৈরি করছে যেখানে তাকে একটি নির্দিষ্ট ফ্রেমে আটকে ফেলা যায়। যখন একজন নেতাকে আন্তর্জাতিকভাবে বড় করা হয় তখন তার উপর প্রত্যাশার পাহাড় চাপিয়ে দেওয়া হয়। পশ্চিমা শক্তিগুলো চায় তাদের অনুগত থেকে দেশ চালানো হোক। যদি তারেক রহমান সেই অদৃশ্য প্রেসক্রিপশন মানতে অস্বীকার করেন তবে এই টাইম ম্যাগাজিনের প্রশংসায় কাল হয়ে দাঁড়াবে। তারা তাকে গণতন্ত্রের রক্ষক বানিয়ে আবার স্বৈরাচার আখ্যা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে এক মুহূর্ত সময় নেবে না। এটি উন্নয়নশীল বিশ্বের রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের এক সূক্ষ্ম জাল। এমনিতেই তারেক রহমানের দিনকাল ভালো যাচ্ছে না। ক্ষমতা পাওয়ার পর একজন নেতার সবচেয়ে বড় শত্রু হলো তার চারপাশের মানুষগুলো। সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে তারেক রহমান যেসব ভুলভাল কথা বলছেন তা শুনে পুরো দেশ শিউরে উঠেছে।
তিনি একবার বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, আবার দাবি করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের কোনো গাইডলাইন বা নীতিমালা থাকার প্রয়োজন নেই। তারা নাকি নিজেদের গাইডলাইন নিজেরাই ঠিক করবে। কি ভয়াবহ কথা! একবার ভাবুন তো, যদি শিক্ষা ব্যবস্থায় সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকে তবে দেশে কি নৈরাজ্য তৈরি হবে? স্কুলগুলো নিজেদের ইচ্ছে মতো লাখ লাখ টাকা ফি আদায় করবে, দেখার কেউ থাকবে না। জাতীয় সঙ্গীতের বদলে স্কুলে ভিনদেশি সংস্কৃতি বা উগ্রবাদ শেখানো হলেও সরকারের হাত পা বাঁধা থাকবে। সার্টিফিকেটের মানদণ্ড কে ঠিক করবে? একই স্কুল কি এক এক রকম সিলেবাসে চলবে? তারেক রহমানের মতো একজন অভিজ্ঞ নেতা এমন কাণ্ডজ্ঞানহীন কথা কিভাবে বললেন? তবে কি তার উপদেষ্টারা তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন? সাংবাদিক মাহমুদুর রহমান আগেই সতর্ক করেছিলেন যে তারেক রহমানের চারপাশের লোকগুলো তাকে মিসগাইড করছে। সংসদে বসে তিনি যখন পত্রিকা পড়েন বা কার্যপ্রণালী বিধির বাইরে কথা বলেন, তখন তার বিজ্ঞ উপদেষ্টারা কেন তাকে থামান না? এই উপদেষ্টাদের ভুল পরামর্শই কি তার পতনের প্রথম ধাপ? তারেক রহমান এখন শোককে শক্তিতে রূপান্তরের কথা বলছেন, কিন্তু শোক দিয়ে তো আর পেট ভরে না, দেশও চলে না। দেশের মানুষ চাই সস্তা আবেগ নয়, বরং টেকসই উন্নয়ন আর শৃঙ্খলা। অথচ সরকারের শুরুতেই তেল সংকট সহ নানা কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আছে। আর এই জনক্ষোভকেই পুঁজি করবে সেই পশ্চিমা শক্তিগুলো, যারা আজ তাকে টাইমের নাম তুলে বাহবা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টাইম ম্যাগাজিনের এই তালিকায় স্থান পাওয়া মানে শুধু বিশ্বজুড়ে পরিচিতি নয়, বরং এটি এক বৈশ্বিক নজরদারির অংশ। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো যখন কাউকে এই উচ্চতায় বসায়, তখন তারা আসলে সেই নেতার চারপাশে এক অদৃশ্য কাঁটাতারের বেড়া তৈরি করে দেয়। এর মানে হলো, এখন থেকে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নীতি এবং প্রতিটি কথা মাইক্রোস্কোপের নিচে রেখে বিচার করা হবে। তিনি কি সত্যি দেশের স্বার্থে কাজ করছেন নাকি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছেন, তা নিয়ে সারাক্ষণ চলবে চুলছেরা বিশ্লেষণ। একটু লক্ষ্য করলে দেখবেন, এই স্বীকৃতির পরপরে বাংলাদেশের উপর আন্তর্জাতিক সংস্থাগুলো চাপ বাড়তে শুরু করবে। তারা হয়তো এমন সব সংস্কারের দাবি তুলবে যা আমাদের জাতীয় সংস্কৃতির পরিপন্থী। কারণ খলিলুর সম্পূর্ণ অস্বীকার করেছিলেন যে তিনি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথাই বলেননি। আজকে আমাদের কাগজে একেবারে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যাপারে কথাবার্তা হয়েছিল এবং ভারত তার মতামত জানিয়ে দিয়েছে। কোথায় কুয়েত যাবে না কাতার যাবে না আরব আমিরশাহী যাবে না দুবাই যাবে, কোথায় যাবে বা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, তার পরিষ্কার একটা খবর আপনাদের আমি দেখিয়ে দেব ছাপার অক্ষরে। আগে দেখে নিন ডেট লাইনটা, 17 এপ্রিল নয়াদিল্লি। ডেট লাইনটা ভালো করে দেখে নিন, 17 এপ্রিল নয়াদিল্লি। আজকে হচ্ছে 18 তারিখ। খবরটা কালকে হয়েছে রাত্রিবেলা, আজকে ছাপা হয়েছে। লেখা হচ্ছে, হাসিনাকে প্রত্যর্পণ সব দিক খতিয়ে দেখছে দিল্লি। তাহলে আগে যে খতিয়ে দেখার ব্যাপারটা, আমরা আইনগত বিষয়গুলো খতিয়ে দেখছি, সেই একই জিনিস আবার নতুন করে পুরনো মদ নতুন বোতলে ঢালা হয়েছে। লেখা হচ্ছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার দিকটি খতিয়ে দেখছে ভারত। আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। আমি বলেছিলাম রণদীপ জয়সওয়াল একটা স্টেটমেন্ট দেবেন। তার কথায়, প্রত্যর্পণের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে চলতি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। এই ব্যাপারে স্বার্থ জড়িত রয়েছে এমন সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আমরা কথাবার্তা চালাচ্ছি। এবার ভালো করে মন দিয়ে শুনুন। কূটনৈতিক মহলের মতে, হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত তার অবস্থানের প্রতিধ্বনি করল সম্প্রতি বাংলাদেশের নির্বাচিত সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লিতে এসে। আজকে এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। জনাব তারেক রহমান খুব শীঘ্রই হয়তোবা এই সরকার থেকে তিনি নেমে যাবেন, গদি হয়তোবা তিনি ছেড়ে দেবেন, তবে এমনি ছাড়বেন না। যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামানো হয়েছে, ঠিক সেইভাবেই তাকেও নামাতে হবে। কেউ আসলে চেয়ার ছেড়ে দিতে চায় না। বর্তমানে বাংলাদেশের দুইটা জিনিস যেভাবে অভাব পড়ে গেছে, যেভাবে দ্রব্যমূল্যের জিনিস বেড়েছে, এটা আগে ইতিহাসে কখনো দেখি নাই।
তো যাই হোক, আপনারা প্রতিবেদনগুলো দেখেছেন, লিখবেন আপনাদের মন্তব্যগুলো।